আসসালামু আলাইকুম। আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা হয়ে গেল। বাংলা দ্বিতীয় পত্র নিয়ে অনেক অনেক ক্লাস আপলোড করা হয়েছিল। তোমাদের কতটুকু উপকার আসছে আমি জানি না। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এটাও জানাবা। দেন আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কীরকম লেগেছে, কতটুকু ভালো এক্সাম দিলে এই বিষয়গুলো জানাতে পারো, তাহলে আমার পার্সোনালি অনেক ভালো লাগবে, বিকজ তোমাদের জন্য ভালোই পরিশ্রম করা হয়েছে। তো এই ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে তোমরা ইংরেজি প্রথম পত্রে পাশ করবা। আর তোমাদের একটা খুশির খবর আছে, সেটা ইংরেজি 2 সাবজেক্ট মিলাইয়া 66 পাইলেই পাস। তুমি যদি ফার্স্ট পেপারে সাপোজ ধরো 20 পাইছো, সেকেন্ড পেপারে তুমি 46 পাইছো, এই দুইটা মিলে যদি এইভাবেও তুমি 66 পাও, তারপরে পাস হবে। তাহলে যে এই সাবজেক্টে তুমি 15 পাইছো সাপোজ, বা 10 পাইছো, ওই সাবজেক্টে যদি 56 পাও, তারপরেও তোমাকে পাস দিয়ে দিবে। অর্থাৎ ইংরেজি দুইটা সাবজেক্ট মিলায় পাস, আলাদা আলাদা পাস করতে হবে না। তারপরেও আমরা প্রত্যেকটা সাবজেক্টে আমরা যারা একদমই কিচ্ছু পারি না, দুর্বল স্টুডেন্ট, ভাবো যে আমি ফেল যাব, তারা এই ভিডিও দেখলে ইনশাল্লাহ তোমরা 50 থেকে 60 বা 65 এরকম মার্ক পেতে পারো। আর আমি এই ক্লাসের শুরুতে একটা বিষয় তোমাদের আগে বলে দিচ্ছি, তোমরা যারা ভালো স্টুডেন্ট, ইংরেজিতে A+ পেতে চাও, বা তার থেকেও ভালো, বা মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট, এমনিতেই অ্যাভারেজে তোমার 70 হয়ে যাবে, তো তাদের জন্য এই ক্লাসটা না। তাদের এই ক্লাসটা দেখে সময় নষ্ট করার দরকার নাই। আর যারা একদমই দুর্বল স্টুডেন্ট, ভাবো যে ইংলিশে আমি ফেল যাব, আমাকে দিয়ে পাস হবে না, তারাই শুধু এই ক্লাসটা দেখবা। আমি দেখায় দিব কিভাবে তুমি খুব সহজেই এই একদিন প্রিপারেশন নিয়ে তুমি ইংরেজিতে পাস করতে পারবা। পাস মানে তোমার 50-60 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো আজকের ক্লাস ভিডিওটা আমরা শুরু করতে পারি। আমরা প্রথমেই কথা বলবো 6 নাম্বার প্রশ্ন নিয়ে। এই 6 নাম্বার প্রশ্ন থেকে আমাদের যাত্রা শুরু হবে, মানে পাস করার যাত্রা। আমি সব কিছু নিয়ে আলোচনা করব, তবে আমাদের যেগুলোতে 100% মার্ক ইনশোর করতে পারবো, আমরা সেই বিষয়গুলোই আগে ভালোভাবে পড়বো এবং ওইগুলাই উত্তর করার চেষ্টা করব। তো রিয়ারেন্স, এটা তোমার একটা সহজ জিনিস। তুমি যদি মুখস্থ টাইপ পড়ো এবং যদি পরীক্ষার হলে কমন পড়ছো, যা উগরাই দিছো ভাই, ঠিক আছে, তুমি এখানে 10-এ 10 পাবা। এই জন্য তোমাকে এখানে 10-এ 10 পাইতে হলে মিনিমাম 15 থেকে 18টা তোমাকে পড়তেই হবে। কেন পড়তে হবে? কারণ তোমার এইগুলাতে মার্ক হারানো যাবে না। তোমার এখানে 10-এ 10ই পাইতে হবে, মানে এমনভাবে পড়তে হবে পৃথিবীর যেখান থেকে রিয়ারেন্স দিক না কেন তোমার পারতে হবে, যারা পরীক্ষায় পাশ করতে চাও আর কি তাদের। তো তুমি আমি সাজেশন ভিডিও আপলোড করে দিচ্ছি, তুমি ওখানে দেখে নিও। ইভেন আরও যে ভালো ভালো ভাই আছে ক্লাস নেয়, তাদের ক্লাসগুলো তুমি দেখবা মিলায়া মিলায়া, যারা সবগুলো দিয়েছে কমন পড়ে, ওখানে মিলায়া মিলা তুমি ওখান থেকে বেস্ট 10 থেকে 15টা রিয়ারেন্স তুমি পড়বা। তো এখানে তোমার 10-এ 10 পাইতেই হবে, ঠিক আছে? তো এই জন্য রিয়ারেন্সটা তুমি ভালোভাবে পড়বা, সব কিছু বাদ, মানে প্যাসেজ ট্যাসেজ রাইটিং পার্ট সব কিছু আগে বাদ, তুমি আগে রিয়ারেন্সটা কমপ্লিট করবা, ঠিক আছে ভাইয়া? তো রিয়ারেন্স এটা তোমাদের গেল, সাজেশন দেওয়া আছে, তুমি ওখান থেকে পড়ে নিও। আর রিয়ারেন্স কীভাবে লিখবা যে অ্যান্সার টু কোশ্চেন নং 6, তারপরে এই যে এইভাবে একে 3 নাম্বারটা ধরো, 2-এ 9 নাম্বারটা এইভাবে লিখে শখ করে লিখে তুমি এরকম প্যারাগ্রাফ স্টাইলে লিখে দিবা। এটা যদি ঠিক থাকে তাহলে স্যাররা এমনিতেই মার্ক দিয়ে দিবে। প্যারাগ্রাফ স্টাইলে লিখলে ভালো হয়, এরকম লিখলে মার্ক দেয়, তবে তোমরা একটু প্রশ্ন তোলার চেষ্টা করবা, ঠিক আছে? প্রশ্ন তুলবা, ওকে? তো এরপরে আসো রাইটিং পার্ট। তাহলে আমাদের ইনশাল্লাহ 10 মার্ক হয়ে গেল। আমরা এখানে 10-এ 10ই ধরবো। আর আর কীভাবে পড়বা এইসব? তোমরা ধরো যে 15টা রিয়ারেন্স পড়লা বা 10টা রিয়ারেন্স পড়লা, ওই 10টা তুমি অবশ্যই অনুবাদ সহ পড়বা, মানে তোমার যেন গল্প জানা থাকে। মানে পরীক্ষায় কিন্তু এলোমেলো করে দিতে পারে। ধরো যে এখানে সাপোজ অনসা গোল্ড নেকলেস ওয়াজ লস্ট ফ্রম এ রিচ ম্যানস হাউস, তো এইটা ধরো 3 নাম্বারে আছে, তোমার এই রিয়ারেন্সটাই দিল, কিন্তু এই প্রথম উত্তরটা দিয়ে রাখলে 10 নাম্বারে, তো এই ক্ষেত্রে তোমার ঝামেলা হবে। তো এই জন্য তুমি সুন্দরভাবে পড়বা, মিনিং সহকারে পড়বা। আর অবশ্যই রিয়ারেন্স লেখার সময় তুমি চোখখান খোলা রেখে লিখবা সুন্দর করে, এবং আশেপাশে তোমার যদি কোনো ভালো স্টুডেন্ট বন্ধু থাকে, তুমি অবশ্যই তার সাথে একটু মিলাই নেওয়ার চেষ্টা করবা, তার কারণ তোমার এখানে 10-এ 10 মার্ক লাগবেই, ঠিক আছে ভাইয়া? তো এবার আমরা রাইটিং পার্ট নিয়ে আলোচনা করবো। আর আমি কেন প্রথমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, তো তোমরা এখানে যদি 50-এর মধ্যে সাপোজ 35ও পাও, ঠিক আছে, বা তুমি এখানে 50-এ 40ও পাও, তোমাকে 40 পাইতে হবে ভাই, তার কারণ এইগুলো দিয়ে তোমার মার্ক পাইতে হবে। তো এখানে যদি তুমি 40ও পাও, ইটস মোর দ্যান এনাফ ফর ইউ। মানে ফেল যাওয়ার থেকে 40 এখানেই তোমার হয়ে যাচ্ছে, মানে 60 মার্কের মধ্যে 35 থেকে 40 হয়ে যাচ্ছে। তো তুমি কেন এই মার্কগুলো হারাবা? এইগুলোর জন্য তোমাকে স্ট্রাগল করে একটু পড়তেই হবে। এবার আসো 7 নাম্বার প্রশ্নে। 7 নাম্বার প্রশ্নে কি থাকবে? 7 নাম্বার প্রশ্নে থাকবে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ তুমি 10-15টা পড়ে নিবা। আর ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মনে হয় বহুতই প্যারাগ্রাফ আছে। আচ্ছা যাই হোক, এই মুহূর্তে আমার সিলেবাস মনে নাই। ধরো যে সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ নাই, ফার্স্ট পেপারে আছে, তো তুমি তারপরেও 10 থেকে
15টা প্যারাগ্রাফ যেগুলো আসার মতো ফার্স্ট পেপারে ওইগুলো একদম পড়ে নিবা। আর তুমি কি করবা, চেষ্টা করবা হচ্ছে বানায় বানায় লেখার জন্য। আর তোমরা যদি বানায় বানায় না লিখতে পারো তাহলে ওই যে একটা কথা আছে না, যে কানা ঘোড়ার সোজা দৌড়। তো তোমরা হচ্ছে ধরো যে এই যে ফুড অ্যাডাল্টারেশন, এখানে একটা প্যারাগ্রাফ আছে, তো এই ধরনের হচ্ছে কজেস অ্যান্ড ইফেক্ট নিয়ে দেন হচ্ছে যে প্যারাগ্রাফগুলো আছে ফরম্যাট দিয়ে লেখা যায়, তুমি হচ্ছে একটা ফরম্যাট ইউজ করবা এবং যাই মানে মাঝখানে মাঝখানে এই ফুড অ্যাডাল্টারেশন এইটা হচ্ছে মেরে দিবা আর কি। তোমার হচ্ছে পরীক্ষার খাতায় না লেখার থেকে কিছু লেখা আসা, তাও এটা তোমার সম্মানের মার্ক পাওয়ার মানে স্কোপ থাকে। ধরো যে তুমি কিছুই লেখো নাই, স্যার তোমাকে কোথায় মার্ক দিবে? আর তুমি যদি লিখে আসো তাও তোমাকে, ধরো যে একদম জঘন্য লিখছো, বাংলিশ টাইপ লিখছো ভাই, তারপরে তোমাকে 2, 3 এরকম মার্ক কিন্তু দিয়ে দিবে পাশ করার ক্ষেত্রে, ইনশাল্লাহ দিবে। তো আমি যেভাবে বলতেছি এইভাবে পড়ো, পাস না তোমার হচ্ছে 50 থেকে 60 মার্ক হয়ে যাবে। তো তুমি হচ্ছে প্যারাগ্রাফগুলো পড়বা, আর প্যারাগ্রাফ অবশ্যই অনুবাদ করে পড়বা আর কি, মানে বাংলা অনুবাদ সহ পড়বা, যাতে হচ্ছে তুমি একটু বানাই টানায়ও লিখতে পারো আর কি। তো আমি আমার একটু কথা শেয়ার করি। আমি ইংরেজি পরীক্ষার দিন ঘুমাইতাম ভাই, ইংরেজি সেকেন্ড পেপার দিন ঘুমাইতাম। তার কারণ যারা হচ্ছে ভালো ওয়ার্ড মিনিং পারে, অনুবাদ করতে পারে, তাদের কাছে ইংরেজি এগুলো কিছুই না। আমি কি করতাম, প্যারাগ্রাফ কিভাবে পড়তাম, প্যারাগ্রাফের হচ্ছে ধরো যে ফুড অ্যাডাল্টারেশন বা সুন্দরবন প্যারাগ্রাফ আসছে পরীক্ষায় সাপোজ, তো আমি এই ইংরেজি পড়ার আগে আমি বাংলা অনুবাদ 3-4 বার পড়ে নিতাম। ওই মাথার মধ্যে ঢুকে নিতাম যে এরকম এরকম থিমে আমাকে লিখতে হবে, এই সব হচ্ছে নিয়ে আসতে হবে। তো আমি একটা করে বাংলা তোমার বাক্য নিয়ে আসতাম, আর ওইগুলার হচ্ছে ইংরেজি অনুবাদে লিখে দিতাম, কনভার্ট করে লিখে দিতাম। তো আমার এত পরিশ্রম করা লাগতো না। তো এই জন্য যারা ভালো স্টুডেন্ট তারা ভাই এসব পড়ে না, তারা হচ্ছে ব্যাকরণ এবং হচ্ছে তোমার এই যে প্যাসেজ ট্যাসেজ আছে, সিনোনিম অ্যান্টোনিম এই বিষয়গুলো বেশি পড়ে। কিন্তু তুমি যেহেতু ভাই লিখতে পারবা না, তোমার হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা সময় দিতে পারে না বা ইংরেজি খুবই দুর্বল, ওইভাবে পড়ে নাই, তো তাদের জন্য এগুলা মুখস্থই করতে হবে। দেন তোমরা চেষ্টা করবা দরকার হলে ফরম্যাট দিয়ে লেখার জন্য। আমি একদম সবভাবেই তোমাকে বুঝাইলাম আর কি, তোমার যেভাবে ভালো লাগে। তারপরে আসে হচ্ছে 8 নম্বর প্রশ্ন। এখানে তাহলে আমরা প্যারাগ্রাফে 7 থেকে 8 ধরতেই পারি, ইনশাল্লাহ তুমি পারবা, তোমাকে পড়তেই হবে, তোমাকে পারতেই হবে, ঠিক আছে। তো এরপরে আসে হচ্ছে তোমার কমপ্লিটিং স্টোরি হচ্ছে তোমার 2 ধরনের আছে, একটা হচ্ছে তোমার ক্রিয়েটিভ স্টোরি আর একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি। ট্র্যাডিশনাল স্টোরিগুলো কেমন, এইগুলো হচ্ছে গল্প তোমার আগে থেকেই সাজানো থাকে, এইগুলো হচ্ছে তোমার লিখতে হবে, ওই গল্পটাই তোমাকে লিখতে হবে। ধরো যে হচ্ছে গল্প আসছে কাঠুরিয়া এবং জলপরীর গল্প, তারপরে হচ্ছে ওই যে ক্রাপসল লসল, হাঁস যে সোনার ডিম দেয়, এই ধরনের গল্প আসছে। আবার ধরো ঘুঘু আর পিঁপড়ার গল্প আসছে। তো এই গল্পগুলো তো তুমি বানাইতে পারবে না, তো এই গল্পগুলো তোমাকে বাংলা জানতে হবে আগে, এই গল্পের মূল থিমটা জানতে হবে যে কিভাবে কিভাবে গল্পটা হয়েছে, তারপরে কিন্তু তুমি লিখতে পারবা। তো এই জন্য ট্র্যাডিশনাল স্টোরির তুমি আগে বাংলা পড়ে নিবা। তুমি বাংলা যদি তোমার বইয়ে না থাকে, সুন্দর করে ফোন বের করবা, ওই তোমার হচ্ছে স্টোরির উপর ধরবা, ধরে গুগল ট্রান্সলেট বের করবা, ওর উপর ধরে ফোন দিয়ে বাংলা মিনিং আসবে, ওইগুলো তুমি 3-4 বার পড়বা। গল্প তোমার জানা হয়ে গেল, তারপরে তুমি হচ্ছে ইংরেজি 2-3 বার পড়বা, তাহলে দেখবা তোমার পড়া সহজ হয়ে গেছে, ঠিক আছে। তো তুমি হচ্ছে এইভাবে পড়বা। আর যদি ক্রিয়েটিভ স্টোরি আসে তাহলে কিছুই করার নাই ভাইয়া, ক্রিয়েটিভ স্টোরি আসলে তোমাকে বানায় টানায় লিখতে হবে। তোমরা কিছু ক্রিয়েটিভ স্টোরি পড়তে পারো, কিছু হচ্ছে মানে একদম বেসিক ক্রিয়েটিভ স্টোরি আছে, প্রতি বছর 2-1টার মধ্যে দিয়ে দেয়, সাজেশন আমি দিয়ে দিব, ওখান থেকে তুমি পড়ে নিও। আর ট্র্যাডিশনাল স্টোরি ওই 10-15টা যা আছে তুমি ধুমাইয়া বাংলা অনুবাদ সহ তুমি মাথার মধ্যে ঢুকে রাখো, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো 8 নম্বর প্রশ্নে আমরা এখানে যদিও হচ্ছে কয় মার্ক আছে এখানে স্টোরিতে, এখানে 7 মার্ক মনে হয় আছে। তো এখানে 7-এ আমরা 4 থেকে 5 ধরবো, আমরা বেশি ধরলাম না, ইনশাল্লাহ আমরা এটা পারবো, আমাদের পারতেই হবে। তাহলে আমাদের হচ্ছে প্যারাগ্রাফে ধরো যে 7 থেকে 8 হইলো, বা আমরা 7ই ধরলাম, 8 না ধরি, আমরা কম কম করেই ধরবো ভাই, আমরা 7ই ধরলাম, আর এখানে আমরা 4-5 ধরলাম। আর এই জায়গায় আমাদের যেভাবে হোক 10 পাইতেই হবে। এরপরে আসো হচ্ছে তোমার আছে 9 নম্বর প্রশ্নে ইমেইল লিখতে বলা হয়েছে। আমি ইমেইলের ফরম্যাট লেখার নিয়ম এই মানে চ্যানেলে আপলোড করব, মানে এখানে যেহেতু আপলোড করা হচ্ছে, তুমি ওই ফরম্যাটটা মুখস্থ করে নিও। পৃথিবীর যেখান থেকে ইমেইল আসুক না কেন, তুমি যদি ওই ফরম্যাট দিয়ে লিখতে পারো, তোমাকে মানে মাঝখানে একটু ভালো হলে 100% শিওর দিবে, ঠিক আছে, 4 মার্কের কম দিবে না। তো এটা হচ্ছে পড়ে নিও, তুমি একটা ফরম্যাট ইউজ করে লিখলে সবগুলো তুমি লিখতে পারবা, মাঝখানে জাস্ট তোমার একটু ক্রিয়েটিভিটি দেখাইবা। ইমেইল হচ্ছে 3-4টা পড়ে নিলে হয়ে যাবে আর কি, ওকে। তো এখানে আমরা চার্ট ধরলাম। তারপরে আসে হচ্ছে 10 নম্বর প্রশ্নে গ্রাফ চার্ট এবং পাই চার্ট আসে। তো এইগুলা কিভাবে পড়বা, এইগুলা হচ্ছে ফরম্যাট দিয়ে লেখা যায়, ঠিক আছে। তো এখানে এই বিষয়টা নিয়ে আমার চ্যানেলে ক্লাস আপলোড করা আছে, তুমি হচ্ছে এইটা সুন্দরভাবে দেখে নিবা, দেন ওটা খাতায় দরকার হলে নোট করে নিয়ে ওই ফরম্যাটটা ইউজ করে তুমি লিখতে পারবা। দেখো এখানে হচ্ছে প্রশ্নে বলা হয়েছে যে ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। তো কত সালে কি পরিমাণ ইন্টারনেট ইউজ করা হয়েছে এইটাই তোমাদের লিখতে হবে। 2014 সালে কত, দেন হচ্ছে আফটার দ্যাট 2015 সালে, তারপরে হচ্ছে 16 সালে কত, 17 সালে কত, 18 সালে কত, 14 থেকে 15-তে কত ইনক্রিজ হয়েছে মানে বাড়ছে, কত হচ্ছে কমছে, ঠিক আছে, আবার 16-তে কীরকম বাড়ছে কমছে। তো এই
বিষয়গুলো তুমি যদি একটু সাজায় লিখতে পারো তাহলে তোমাকে এখানে 10-এ 7-8 দিবে। আর আমার ক্লাসে আমি হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওই ফরম্যাট দিয়ে যদি লিখতে পারো তুমি এখানে 10-এ 7-8 পাবা। এছাড়াও আমি পাই চার্ট লেখারও নিয়ম দিয়ে দিব, তাহলে আমাদের গ্রাফ চার্টও হয়ে যাচ্ছে। তো তুমি এখানে 3টা জিনিস হচ্ছে ফরম্যাট ইউজ করে লিখতে পারবা। একটা হচ্ছে প্যারাগ্রাফ, এটা লেখা যাবে, সমস্যা নেই, ভালো স্টুডেন্টরা এইসব লিখবে না, ওরা এমনিতেই মুখস্থ করে বা বানায় টানা সুন্দর করে লিখতে পারে। তো তুমি তো হচ্ছে ওইভাবে পারবা না, তুমি হয় মুখস্থ করবা, না হলে ইউটিউব দেখে খুঁজে খুঁজে ফরম্যাট ইউজ করে তুমি লিখবা। তারপরে হচ্ছে তুমি ইমেইল, এটা হচ্ছে ফরম্যাট ইউজ করে লিখতে পারবা। তারপরে গ্রাফ চার্ট, পাই চার্ট, এটা হচ্ছে তুমি ফরম্যাট ইউজ করে লিখতে পারবা। তো তোমার এত তো এখানে পরিশ্রম করতে হচ্ছে না, একটা ফরম্যাট পড়বা, দেন হচ্ছে ওইটা সুন্দর করে লিখে দিয়ে আসবা, তাহলেই তো হয়ে গেল। তো এখানে আমরা 7-8 ধরলাম। দেন হচ্ছে 11 নাম্বার প্রশ্নে আসো। 11 নাম্বার প্রশ্নে থাকবে হচ্ছে পয়েম। এটা হচ্ছে তোমার সারাংশ সারমর্মের মতো, একটা হচ্ছে এরকম কবিতা টবিতা দেওয়া থাকবে, বা হচ্ছে ওই গদ্য অংশ পদ্য অংশ থেকে যেরকম থাকতো সারাংশ সারমর্ম, এটা তোমার হচ্ছে মূল থিমটা আমাদের লিখে দিতে হবে। এটা হচ্ছে ওইভাবে বানায় লেখা যায় না, এটা হচ্ছে মুখস্থ করতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার 50 ওয়ার্ডে লিখবা, 50 ওয়ার্ডের কমই লিখবা, 40 থেকে 45 ওয়ার্ড এর মধ্যে শেষ করবা। অর্থাৎ এটা কতটুকু হবে, খাতার মনে হয় 1/3 এরকম হবে, বেশি লেখার দরকার নাই, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কিন্তু এসব লেখা যাবে না। যত ছোট করে তুমি ভাবটা প্রকাশ করতে পারবা তত ভালো আর কি, ঠিক আছে। তো এখানে হচ্ছে তুমি এখানে কয় মার্ক আছে, 8 মার্ক আছে, 8-এর মধ্যে তুমি এখানে বেশি ধরো না, 5ই ধরো, ঠিক আছে। তো তোমাকে এখানে মুখস্থই করতে হচ্ছে, ওই প্যারাগ্রাফটা একটু মুখস্থ করতে হবে, আর এখানে হচ্ছে তোমার পয়েমটা মুখস্থ করতে হচ্ছে, আর এখানে হচ্ছে একটা ফরম্যাট মুখস্থ করতে হচ্ছে, গ্রাফ চার্ট পাই চার্টের, ইমেইলের একটা ফরম্যাট মুখস্থ করতে হচ্ছে, তোমাকে হচ্ছে স্টোরি একটু পড়তে হচ্ছে, ক্রিয়েটিভ স্টোরি আসলে বানায় লিখবা, যা পারো তাই লিখে আসবা, সমস্যা নাই। এই তো, তাহলে আমাদের এখানে ধরো যে রিয়ার অ্যান্সার আমাদের 10-এ 10ই পাইতে হবে, এখানে 10 ধরো ইনশাল্লাহ। একটাও ভুল করা যাবে না, যেমনি হোক 20টা পড়া, যদি 20টা পড়তে হয় 20টাই পড়বা, তাও এখানে মার্ক কাটা যাবে না। এখানে 10 ধরো, দেন হচ্ছে প্যারাগ্রাফে হচ্ছে 7 ধরো, তাহলে 17 হইলো। দেন হচ্ছে তোমার এদিকে 4ই ধরো, 21 হইলো, 21 আর 4-এ হচ্ছে 25 হইলো, 25 আর এদিকে হচ্ছে 7 ধরো, সাপোজ 25 আর 7-এ হইলো কত, 32, 32 আর এইদিকে হচ্ছে 5 ধরো, দেখো 37-38 মার্ক হয়ে যাচ্ছে। তো আমি সাপোজ ধরলাম যে তুমি হচ্ছে এখানে কত 40 আর 10 50-এর মধ্যে তুমি এখানে 30 মার্ক পাচ্ছ, 30 মার্কই আমি ধরলাম, এর বেশি ধরলাম না। এমনিতে হিসাব করে দেখো 37-38 হয়ে যাচ্ছে, খুবই কম কম করে ধরে তুমি এখানে ধরো যে 30 মার্ক পাইলা, তাহলে কি হয়ে গেল না। আর ওইদিকে হচ্ছে গ্রামারে যদি একটু লিখতে পারো, ওখানে যদি 20 পাও, তাহলে তো এমনি 50 হয়ে যাচ্ছে ভাই। গ্রামার বলতে হচ্ছে প্যাসেজ ট্যাসেজ মিলায়া, ওখানে পারবা, আমি শিখাই দিব, সমস্যা নাই। তাহলে যে বিষয়গুলো বললাম তোমাকে হচ্ছে, এই যে এখান থেকে 7 নাম্বার প্রশ্ন খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে, আমি 6 থেকে শুরু করি। এখানে তোমার এই 6 নাম্বার প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। 7 নাম্বার প্রশ্ন এটা প্যারাগ্রাফ পড়তে হবে, এটা হচ্ছে 8 নাম্বারে কমপ্লিটিং স্টোরি, 9 নাম্বারে ইমেল, 10 নাম্বারে হচ্ছে প্রাই চার্ট, গ্রাফ চার্ট, আর 11তে হচ্ছে পয়েম। এইগুলো তোমাকে যেমনে হোক পড়তেই হবে, আর এখানে 50-এ 30 মার্ক তোমাকে এনশোর করতেই হবে যেভাবে হোক, তাহলে ইনশাল্লাহ তোমরা দেখা যাবে যে 50 আপ হয়ে গেছে। তো এখন আমরা দেখবো হচ্ছে প্যাসেজ থেকে কিভাবে পড়বো, আর হচ্ছে আমাদের কিভাবে এইগুলা পড়া উচিত। তো তোমাদের হচ্ছে টোটাল প্যাসেজ থাকবে 3টা, একটা হচ্ছে ফার্স্ট প্যাসেজ থাকবে তোমার এখান থেকে অ্যানসারিং কোশ্চেন থাকবে, আর হচ্ছে তোমার মানে এমসিকিউ থাকবে, আর হচ্ছে অ্যানসারিং কোশ্চেন থাকবে, আর দেন হচ্ছে তোমার আরও একটা প্যাসেজ থাকবে, এখান থেকে তোমাকে ফ্লো চার্ট লিখতে হবে, ঠিক আছে। দেন আরও একটা প্যাসেজ থাকবে, এখান থেকে তোমাকে সামারি লিখতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে তুমি কিভাবে পড়বা, সাজেশন থেকে তুমি এখান থেকে এই মূল যে প্যাসেজটা আছে এইটার জন্য 10টার মতো প্যাসেজ পড়ে নিবা, বা 8টা থেকে 9টা ভালো প্যাসেজ পড়ে নিবা, যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ। আর এই প্যাসেজ তোমাকে অবশ্যই অনুবাদ সহ করে পড়তে হবে। প্যাসেজ পড়ার পরে তুমি যদি একটু ভালো করতে পারো, মানে ভালো করতে চাও, তাহলে তুমি সিনোনিম অ্যান্টোনিম পড়বা, ফ্রেজ পড়বা, দেন হচ্ছে সিমিলার ওয়ার্ডগুলো পড়বা, আর হচ্ছে ওই যে নাউন প্রোনাউন ভার্ব কোনগুলো মেইন যে শব্দগুলো আছে, এগুলা কি নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন নাকি, এই বিষয়গুলো তুমি হচ্ছে পড়বা এখান থেকে। আর অবশ্যই যে প্যাসেজটা পড়বা একদম অনুবাদ যেন 100 থাকে, মিনিং সহকারে পড়ার চেষ্টা করবা, তাহলে এখান থেকে অনেক ভালো করা যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে প্রশ্নের আমরা একটু ধরন দেখি। এই দেখো মোবাইলিটি, এটা মিনস কি, এটা মানে কি। তারপরে এক্সপোজ টু মানে মে বেস্ট বি রিপ্লেসড, এই ওয়ার্ডটা হচ্ছে মানে ফ্রেজ লিখতে বলছে। তারপরে দেখো হচ্ছে স্টাডির মিনিং কি, ঠিক আছে, এটা তো লার্নিং হবে মনে হয়। তারপরে হচ্ছে অ্যানামিয়া কোন ওয়ার্ডটাকে রেফার করতেছে, তারপরে 5 নম্বরে হচ্ছে নিওনেটাল আছে, এটা হচ্ছে তোমার কোন ওয়ার্ডটাকে রিলেট করে। তো এইগুলা হচ্ছে দেখো এখানে দেখবা যে একটাও কিন্তু বেসিক এমসিকিউ দেয় নাই, সবগুলো হচ্ছে ওয়ার্ড মিনিং দিয়েই দিছে। তো এই জন্য তোমাকে প্যাসেজ থেকে কি পরিমাণ ওয়ার্ড মিনিং পড়তে হবে, এগুলা পড়তে হবে, তুমি বুঝতে পারছো বিষয়টা। তোমার 5টাই দিবে না, তোমার 3টা বা হচ্ছে 2টা এরকম হচ্ছে দিবে। এখানে ঢাকা বোর্ডে এটা 19-এর প্রশ্ন, তো এখানে
দেখতেছি 5টাই দিছে। তো 5টা দিবে না, ভয়ের কারণ নাই, দেখবা যে এখানে 2টা অথবা 3টা একদম বেসিকভাবে দিছে, প্যাসেজ থেকে খুঁজে বের করে দিতে পারবা। আর 2টা দেখবা হচ্ছে তোমার ওই মিনিং টিনিং থেকে হয়তো দিছে আর কি, মিনস টেন্স থেকে বা ফ্রেজ থেকে দিছে। তো এখান থেকে তোমার প্যাসেজটা আগে ভালোভাবে পড়ে নিবা পরীক্ষায়, মানে প্রশ্নে, তারপরে হচ্ছে সুন্দর করে প্রশ্নগুলো পড়বা, দেন হচ্ছে এমনভাবে পড়বা, দরকার হলে 2বার পড়বা, 2 থেকে 3বার পড়বা, সময় যাক সমস্যা নাই, পড়ে তারপরে হচ্ছে এগুলা উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে হবে আর কি। তো এখানে আমি হচ্ছে 5-এর মধ্যে 2 ধরতে পারি, 2টা তুমি এমনিই পারবা। আর পরীক্ষার হলে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট, তোমাদের সবসময় চোখ কান খোলা রাখতে হবে। যারা ভালো স্টুডেন্ট তাদের থেকে যদি একটু টোকাইতে পারো কোনোভাবে, তাহলে দেখবা যে 5টায় হয়ে গেছে। মানে কে কোনটা নিয়ে আলোচনা করতেছে, তুমি লিখতেছো ঠিক আছে, কিন্তু তোমার কান একদম খোলা থাকবে। কে কোনটা লিখলো তুমি মানে কি করবা, টুক করে একটা দাগ দিয়ে রাখবা যে হ্যাঁ, তো বললো যে এর হচ্ছে 2 নাম্বারটা হবে, এরকম হচ্ছে একটা দাগ দিয়ে রাখবা, বা একটা ছোট করে টিক মার্ক দিয়ে রাখলা। আবার হচ্ছে তুমি তোমার মতো করে ভাবছো, মানে একটু শুনে নিলা যে 2 নাম্বারটা এটার এক্সপোস্টের হচ্ছে তোমার রিপ্লেস ওয়ার্ডটা কেমন হবে, এটা তুমি একটু শুনে নিলা, ঠিক আছে? তো মানে পরীক্ষায় যে তোমাকে 100% পড়তে হবে, কোনো স্টুডেন্টই স্বয়ংসম্পূর্ণ নয়, হেল্প ছাড়া কিছুই হয় না আর কি। তো তুমি যতটুকু পারবা লিখবা, মানে নিজে চালান আগে শেষ করবা, বুঝছো? তারপরে অন্যের চালানে হাত দিবা, আর প্রথমেই বলা বলির চেষ্টা করবা না, খাতা নিয়ে নিলে কিন্তু শেষ। ওকে, তো এইভাবে হচ্ছে এগুলো পড়ো। তারপরে 2 নাম্বারে থাকবে হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন, এইগুলা 5টা থাকবে, 5টাতে হচ্ছে 2 মার্ক করে 10 মার্ক থাকবে। তো এইগুলা তোমার হচ্ছে প্যাসেজটা তোমার যদি ভালোভাবে পড়া থাকে, তাহলে এইগুলা উত্তর করা খুবই সহজ, ঠিক আছে? তো তুমি হচ্ছে প্যাসেজ থেকে খুঁজে বের করে তুমি যদি কোনো রকমভাবে লিখতে পারো, তোমাকে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের জন্য যদি হচ্ছে 2 করে নাও দেয়, তাহলে 1 করে তো দিবে, তাও এখানে তুমি 5 পাচ্ছ। 1 নাম্বার প্রশ্নে বলছে দেখো, হয় আর অ্যাডোলেসেন্স গার্ল আর দ্য ওস্ট সাপার। এটার মানে হচ্ছে কিশোরী মেয়েরা কখন সবচেয়ে বেশি ভোগে, ঠিক আছে? মানে কোন সময়টাতে সবচেয়ে বেশি সাপার করে আর কি। তো এখানে তুমি হচ্ছে কোন সময়টাতে সাপার করে তুমি এই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করে দিয়ে দিলা। তার 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, হোয়াট হ্যাপেন্স টু গার্ল হোয়েন শি লুজ মোবিলিটি। মানে কখন, মানে একজন মেয়ে চলাচলের ক্ষমতা হারায়। এই প্রশ্নটার মানে হচ্ছে তোমার একজন মেয়ে যখন তার চলাচলের ক্ষমতা হারায় তখন কি করে, মানে তার চলাচলের ক্ষমতা হারায় ফেলছে তখন কি করতে পারে। তো তোমার হচ্ছে যে এই লুসেস মোবিলিটি এখান থেকে কোন জায়গায় আছে, এই বিষয়গুলো হচ্ছে খুঁজে, এই যে প্রথম লাইনে আছে দেখো হচ্ছে কেমনে কেমনে হয়েছে। তো এইভাবে যদি খুঁজে খুঁজে বের করে দিতে পারো, তারপরেও দেখবা এখানে তুমি সর্বনিম্ন হইলেও তুমি 5 পাবা, আর ওইদিকে হচ্ছে তুমি 2-3 যদি 2 থেকে 3 যদি পাও তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এইটা আমাদের গেল ফার্স্ট প্যাসেজ থেকে। তারপরে হচ্ছে সেকেন্ড প্যাসেজ থাকবে কি, সেকেন্ড প্যাসেজ থাকবে হচ্ছে ফ্লো চার্ট। একটা হচ্ছে তোমার প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজ থেকে আমাদের ফ্লো চার্টটা কি করতে হবে, খুঁজে বের করে দিতে হবে। তো এখানে ধরো যে হচ্ছে ইন বাংলাদেশ ফক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি, মানে এইরকম, মানে তোমার লোকগীতি বা লোকসঙ্গীত নিয়ে হচ্ছে একটা প্যাসেজ এখানে আসছে। তো আমাদের হচ্ছে এই উত্তরটা কিভাবে করতে হবে, আমাদের 1 নম্বরে যেটা দেওয়া হয়েছে ওইটার আলোকেই আমাদের হচ্ছে সবগুলো লিখতে হবে। 1 নম্বরে হচ্ছে যে বিষয়টা আছে তোমার, ওই বিষয়টাকে কেন্দ্র করে আরও আমাদের 5টা বানাই দিতে হবে, তাহলে আমরা এখানে মার্ক পেয়ে যাব। তো আমাদের এইগুলা আসলে তোমার ইংরেজিতে মানে না জানলে কিছুই হয় না ভাই। তুমি যদি এই বিষয়টাই বুঝতে না পারো, এটারে যদি মানে করতে না পারো, তুমি তো বুঝবাই না যে এইটা আমাদের রিলেট করে লিখতে হবে এখানে কি কি লেখা যেতে পারে, ঠিক আছে? যেমন এখানে বলা হয়েছে যে সংস রিফ্লেক্টিং রুরাল অ্যান্ড রিভারিং লাইফ, মানে গ্রামীণ ও নদী তীরবর্তী জীবনকে প্রতিফলন করে এমন গান। মানে ফক মিউজিক কি করে, গ্রামীণ ও নদীর তীরবর্তী জীবনকে প্রতিফলিত করে এমন গান, ঠিক আছে? সংস রিফ্লেক্টিং সোশ্যাল ইনকোয়ালিটি অ্যান্ড প্রভার্টি, এইটার মানে হচ্ছে তোমার সামাজিক বৈষম্য এবং দরিদ্রতা প্রতিফলন করে এমন গান। তো এইভাবে হচ্ছে তোমাকে সুন্দরভাবে এই প্যাসেজ থেকেই বের করে দিতে হবে, এই প্রথমটা দেখেই আমাদের আয়ত্ত করে নিতে হবে যে কোন বিষয়টা আমাদের লিখতে বলা হয়েছে। তারপরে লিখতে হবে যে তোমার জাগতিক জগৎ এবং অতি প্রাকৃতিক বিষয় নিয়ে রচিত গান, মানে কি কি করে আর কি, নদী এবং নৌকার রূপক ব্যবহার, পরিবেশ অনুযায়ী গঠন ও বিকাশ, অঞ্চলভেদে ভিন্ন, মানে এই গানগুলো কি কি হতে পারে, এই বিষয়গুলো আমাদের হচ্ছে লিখতে হয়েছে। তো এইভাবে হচ্ছে তুমি যদি লিখতে পারো তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। এরপরে আসে হচ্ছে সামারি রাইটিং। সামারি রাইটিং এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, এখানে কিন্তু 10 মার্ক থাকবে। আর এখানে আমরা হচ্ছে ধরো যে তুমি 2 থেকে 3টা পারলা, এখানে 2টা অথবা 3টা পারলে তাও 6 মার্ক হচ্ছে, এখানে হচ্ছে 10 মার্ক আছে তোমার প্রত্যেকটার জন্য 2 মার্ক করে। ওকে, তো এইগুলা সুন্দরভাবে লিখতে পারবে। আর একটু ভালো স্টুডেন্টদের সাথে সম্পর্ক রাখো, যেন একটু বলে টলে দেয়। এগুলো তো তোমাকে খুব বেশি বলতে হবে না, তোমাকে যদি প্রথমটার মানে বলে দেয় বা তুমি যদি একটু মানে করতে পারো, একটু যদি করতে পারো, মানে আংশিক 50%ও যদি করতে পারো, তারপরেও কিন্তু ভালো কিছু করতে পারবা। তো তারপরে সামারিতে এরকম একটা প্যাসেজ থাকবে। তো এই প্যাসেজ থেকে আমাদের সামারিটা লিখতে হবে, এখানে ডায়াসপোরা নিয়ে প্যাসেজ আসছে। তো সামারি তোমাকে লিখতে হবে 3 থেকে 5 লাইন, এর বেশি তোমাকে লেখা যাবে না, এর মধ্যে লিখতে হবে। মানে তোমার এই ধরো যে এইটা খাতা, সাপোজ এতটুকুই তোমার খাতা, তুমি চাইলে খাতার এই যে এতটুকু পর্যন্ত আসতে পারো, মানে 1/3 অংশ লিখলে ভালো হয়। অর্ধেক
লেখা যায় কিন্তু এটা বেশি বড় হয়ে যায়। মানে সামারি মানে কি, বা তুমি যে বাংলা দ্বিতীয় পত্র আজকে পরীক্ষা দিলা, যদি সারাংশ সারমর্ম দিয়ে থাকো, তাহলে কি কত বড় একটা গদ্য পদ্য থেকে তোমাকে জাস্ট 2 থেকে 3 লাইন লিখতে হচ্ছে। মানে এই পুরো ঘটনাটা তোমাকে 3 থেকে 5টা লাইনের মধ্যে ধরতে হবে। সামারি লেখার ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে। এছাড়াও তুমি আরও অনেক ভাইয়ের ক্লাস আছে, তুমি দেখতে পারো। অনলাইনে এখন অনেক বেস্ট বেস্ট প্ল্যাটফর্ম আছে, অনেক ভালো ক্লাস নেয়, তুমি ওদের ক্লাস দেখে এগুলা সমাধান করতে পারো। ঠিক আছে, তো এখানে 3 নম্বরে সুন্দরভাবে সামারিটা লিখে দিবে আর কি। তারপরে আসো 4 নাম্বার এবং 5 নাম্বার। এই প্রশ্নগুলো মূলত আমাদের জন্য না, যারা মূলত পাস করতে চায়, এগুলা কমনই পড়ে না। আমি আমার একটু ঘটনা শেয়ার করি। আমি পরীক্ষার সময় এই বিষয়গুলো, এই যে 4 নাম্বার দেন হচ্ছে 5 নাম্বার, মিনিমাম 300টা করে মিনিং সহ পড়ছিলাম। যা দেখি এমন একটা প্যাসেজ দিছে ভাই, ভালোভাবে মানেই করতে পারি না। আমার হলেরই কেউ ভালোভাবে মিনিং করতে পারে না। আমি 19 সালেই পরীক্ষা দিয়েছিলাম রাজশাহী বোর্ডে। ঠিক আছে, তো আমার কাছে ওই বিষয়গুলো এত কঠিন লাগছিল। পরে আমি একটু মানে ঠিকঠাক মধ্যে মিনিংটা হচ্ছে করতে পারছিলাম। এই দেখো কি অবস্থা। দ্য পার্সন অফ দ্য ট্রাফিক পুলিশম্যান হ্যাজ অলওয়েজ বিন অনের আগে গ্যাপ দিয়ে রাখছি। তারপর ইট হ্যাজ অফটেন ফাউন্ড স্পেস অ্যান্ড ক্লোজ ট্রিটমেন্ট। মানে এইগুলা মানে যদি না করতে পারো, মানে ভাই কসম এগুলো কিছুই পারবা না তুমি। তো এইগুলা হুদাই অনেক টিচার সাজেশন দেয়, মুখস্থ করে সময় ওয়েস্ট করার দরকার নাই। তুমি এইগুলা রাইখা দাও টোকানের জন্য। ঠিক আছে, তুমি যদি 10-15টা পড়তে পারো, যদি কপাল তোমার ভালো থাকে, তুমি হচ্ছে পারবা। নাইলে এসবের দরকার নাই। কেন এসব তুমি করতে যাবা? এইগুলা পড়ে সময় মানে নষ্ট করে কোনো লাভ আছে? আমি যে বিষয়গুলো তোমাকে পড়তে বললাম ওই বিষয়গুলো পড়বা। এই যে এখান থেকে যদি মানে করতে পারো, এগুলো তোমার জন্য কিছুই না। আর যদি মানে না করতে পারো, এগুলো তোমার জন্য অনেক কঠিন আর কি। তো এই 4 নাম্বারটা যদি সাজেশন থাকে তোমার কাছে, শুধুমাত্র বোর্ড প্রশ্নটাই রিভিশন দিবা, তাছাড়া কোনো কিছু নতুন করে পড়ার দরকার নাই। 5 নাম্বারে তারও কোনো কিছু দেওয়াই থাকে না, এটা তোমাদের লিখতে হবে। এইগুলাকে বলা হচ্ছে উইদাউট ক্লোজ। তো এইগুলো ঝামেলা করে। এখানে উই অল নো হোয়াট আর ড্রিম ইজ, জেনারেলি উই ড্রিম ডিউরিং আওয়ার স্লিপ, সাম ড্রিমস আর সুইট ওয়ার। মানে এখানে মানে করে তোমাকে হচ্ছে এই বিষয়গুলো লিখতে হবে। এটা হচ্ছে তোমার মোমেন্টের উপর ডিপেন্ড করে, কি মানে করলা তার উপরে ডিপেন্ড করে এইসব। ঠিক আছে, তো এই 4-5-এর মার্কেটটা মানে আশা চাইরে দাও, যদি যা পারো 2-3 যা পাও পাও, নাহলে পড়াশোনা করে এটা টাইম নষ্ট করার দরকার নাই। তো এই তো মোটামুটি মনে হয় শেষ হয়ে গেল। আমি তোমাদের ভালো ধারণা দেওয়ার চেষ্টা করছি কিভাবে হচ্ছে পাস করতে হবে। আই হোপ তোমরা হচ্ছে ওই যে 7 নাম্বার থেকে শুরু করে বাকি প্রশ্নগুলো লিখিত অংশ অনেক সুন্দর করে পড়বা, তোমার প্যাসেজগুলো একটু ভালোভাবে পড়বা। তুমি মানে শেষ করবা আগে লিখিত অংশ আর রিয়ারেন্স, তারপরে বাকি বিষয়গুলো। তারপরে প্যাসেজ থেকে যা পারো তুমি লিখবা, এখানে অ্যান্সারিং কোশ্চেন থেকে যা পারো লিখবা, এমসিকিউ থেকে যা পারো লিখবা। দেন হচ্ছে সামারিটা একটু ভালোভাবে লেখার চেষ্টা করবা, ফ্লো চার্টটা একটু ভালোভাবে লেখার চেষ্টা করবা। তাহলে দেখবা যে 50-60 হয়ে গেছে। ইনশাল্লাহ তুমি পারবা। ঠিক আছে, একদম খারাপ স্টুডেন্ট হলেও আমি যেভাবে বলে দিছি, যে ওয়েগুলো তোমাদের দিয়ে দিছি, ইনশাল্লাহ ভালো করার কথা। তো এই ছিল তোমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি মানে বাজিয়ে দিও, তাহলে পরবর্তী ভিডিওগুলো তুমি সবার আগে পেয়ে যাবা। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।